বৃষ্টি পড়ছে নাকি? এখন তো শীতকাল, এই সময় বৃষ্টি আসবে কোথা থেকে? কিন্তু বৃষ্টি হচ্ছে তো, যদিও তার গন্ধ পাওয়া যাচ্ছে না। চোখের ওপরে টিপ টিপ করে পড়ছে। অঞ্জলির মা এক মুঠো পানি ছিটিয়ে দিল তৃণার মুখে। তৃণা ধড়মড় করে চোখ মেলতে তিনি বড্ড বিরক্ত গলায় বলেন, জ্ঞান ফিরেছে মা বোধ। ওঠো, উঠে বসো। মাথার ভেতরে ফাঁকা লাগছে। একদণ্ড আশেপাশে তাকিয়ে তৃণা উঠে বসতেই তিনি খ্যাক খ্যাক করে হাসলেন। হায় হায়, কাজ শুরুর আগেই জ্ঞান হারাইছে। কাজ যখন করবা তখন কি হইব? যাও যাও, ওঠো। স্যারের নতুন মেহমান তোমার অপেক্ষায়। গিয়া পায়ে তেল ডলিয়া দাও। তৃণার চোখে মুখে মুহূর্তেই অন্ধকার নেমে এলো। এগুলো সবই কি সত্যি? না, স্বপ্ন। দুঃস্বপ্নও না। তার সামনে দাঁড়িয়ে আছে নির্মম বাস্তবতা। তাকে সেবা দিতেই হবে, তাও দীক্ষাকে। তৃণার বুকের ভেতরটা ধুক ধুক করে উঠল। কিভাবে কি হলো, কেন হলো, কখন হলো? একটা প্রশ্নের উত্তর নিলে আরেকটা দাঁত বের করে তার উপরে চড়াও হচ্ছে। তবুও যন্ত্রমানবের মতো তৃণা পা টেনে টেনে গেল দীক্ষার ঘরের দিকে। দরজা ঠেলে ঢুকতেই তার চোখ দুটো ছবির মতো স্লো মোশনে বড় হয়ে গেল। দীক্ষা বিছানায় রাজকীয় ভঙ্গিতে হেলান দিয়ে বসে আছে। তার পাশে বকুল। হ্যাঁ, বকুলও। কখন এলো, কিভাবে এলো? দুজনেই সাজগোজে টপ ক্লাস, গল্পে মশগুল, যেন রাজকীয় কোনো অতিথিশালা। তৃণা মাত্রই তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়ে ঢুকেছে। তৃণার মুখ খোলার আগেই বকুল মাথা তুলে বলল, এই যে কাজের মেয়ে, কোথায় ছিলে এতক্ষণ? আমার বোন তো ঘুমাবে। এসো, পায়ে তেল ডলো। কি তেল আনছো দেখি তো। তৃণা দাঁড়িয়ে রইল। হতবুদ্ধি, অপমান, অবিশ্বাস সব একসাথে তার ঘাড়ে চেপে বসলো। তাকে কাজের মেয়ে বলল? বকুল, যে বকুল কখনো তার সঙ্গে বসে বিস্কিট ভাগাভাগি করে খেত। এদিকে দীক্ষা একবারও মুখ তুলছে না, মোবাইলে চোখ গেঁথে রেখেছে, যেন তাকে দেখার মতো সময়টুকুও তার কাছে নেই। কিন্তু তার মনের ভেতরে ঝড় বয়েছে যে। ভাবছে, এই সব কিভাবে হলো, কোথা থেকে শুরু, কেন এইসব হচ্ছে। তৃণার চোখে তখনও অবিশ্বাসের ধোঁয়া। ঘরটার বাতাস ভারী, তার বুকটা আরো ভারী। বাইরে কেউ যেন অদৃশ্যভাবে দাঁড়িয়ে থেকে ঘোষণা করছে বদলাবার দিন শুরু হয়েছে। এবং ঠিক সেই মুহূর্তেই সময় যেন দীক্ষার হাত চেপে ধরে তাকে টেনে নিয়ে যায় কয়েক ঘন্টা আগের সেই রৌদ্রোজ্জ্বল বেলায়, যেখানে সবকিছুর সূচনা লুকিয়ে আছে। খালেদা চলে যেতেই দীক্ষা উঠানের মাঝ বরাবর পাতা বড় মোড়াটায় সামনে হেলান দিয়ে বসলো। দোপা ছড়িয়ে দিয়েছে সে। পিঠে মোড়ার শক্ত তক্তার পরশ, গায়ে সকালের মিঠা রোদ, সব মিলিয়ে এক অদ্ভুত আরাম ধরেছে শরীরে। রোদের উষ্ণতা গা গরম করে তুলেছে। এবং দীক্ষার চোখের পাতায় টান পড়ছে হালকা। দীক্ষা দীর্ঘক্ষণ চোখ বুজে থাকার পর যখনই বন্ধ চোখের অন্ধকারের শিশিরের মুখ ভেসে ওঠে, অস্বস্তি লাগে। দীক্ষা চমকে চোখ মেলে তাকায়। আর চোখ মেলা মাত্রই সে ধড়মড়িয়ে সোজা হয়ে বসে যায়। হৃৎপিণ্ড যেন হুড়মুড়িয়ে বুকের ভেতর থেকে বাইরে লাফ দিয়ে চাইছে। তার সামনে কিছু দূরে দাঁড়িয়ে এক অচেনা মেয়ে তাকিয়ে আছে স্থির, গম্ভীর, অদ্ভুত দৃষ্টিতে। দীক্ষার বিস্ময় দেখে আগন্তুকটি চমকে ওঠে। তারপর দ্রুত নিজেকে সামলে নিয়ে নরম গলায় বলল, ভয় পাবেন না, আমি আমি নয়নতারা, আপনার সাথে একটু কথা বলতে এলাম। দীক্ষার ভুরু কুঁচকে একত্র হয়ে আসে। এই মেয়েকে এখানে এলো কখন? আর তার দিকে এভাবে চুপচাপ দাঁড়িয়ে ছিল কেন? কথা, আপনি আপনি কে? আর এখানে কিভাবে এলেন? কাউকে কিছু জিজ্ঞাসা না করে এভাবে চুপ করে দাঁড়িয়েছিলেন কেন? দীক্ষার স্বরে এক ধরনের সতর্ক ভাব। নয়নতারা মৃদু হাসল। সেই হাসিতে কোনো কৃত্রিমতা নেই, বরং এক ধরনের পুরনো বিষাদের ছাপ স্পষ্ট ফুটে ওঠে। সে ধীরে ধীরে এগিয়ে এলো, কিন্তু দীক্ষার কাছ থেকে যথেষ্ট দূরত্ব বজায় রাখলো। প্রথমেই নিজের পরিচয় দিল না নয়নতারা। মিথ্যে করে বলল, সকাল থেকে একটা কাজে বাইরে এসেছিলাম। ফিরতি পথে এই বাড়ির উঠোনে শান্তি দেখে কেমন যেন একটা ঘোর লেগে গেল। আমি আসলে আপনার নীরবতা দেখতে দাঁড়িয়েছিলাম। আপনার চেহারায় এক ধরনের কষ্ট আছে, কিন্তু তার চেয়েও বেশি আছে একটা শান্তি।
আমি মুগ্ধ হয়ে দেখছিলাম। তাই হয়তো খেয়াল করিনি যে আপনি চোখ খুলেছেন। আপনার কষ্ট, আপনার শান্তি, আপনি বেশ দার্শনিক। কিন্তু কাজের কথা বলুন, আপনি কি চান? এই গ্রামের বাড়িতে অচেনা মানুষ তো এমনি আসে না। দীক্ষা অবিশ্বাস্য চোখে তাকিয়ে প্রশ্ন করলো। হাসলো নয়নতারা। দীক্ষা যথেষ্ট বুদ্ধিমতী একজন। আহারে বেচারা শিশির, কি রেখে কিসের পেছনে ছুটেছে। ঠিকই বলেছেন। আমি আপনাকে চিনি, হয়তো আপনি আমাকে চেনেন না, কিন্তু আপনি আমার খুব চেনা একজন মানুষের খুব কাছের মানুষ ছিলেন। দীক্ষার মুখ থেকে হঠাৎ করেই যেন রক্ত সরে গেল। তার ফর্সা মুখে একটি অদৃশ্য মেঘের ছায়া নেমে এলো। খুব কাছের মানুষ বলতে কাকে বোঝাচ্ছেন? আর তা এক ঝলকেই বুঝে নিতে পারল দীক্ষা। কার কথা বলছেন আপনি? নয়নতারা এবার ধীরে ধীরে মোড়াটার কাছাকাছি মাটির ওপরে বসে পড়ল। তার চোখ এখন স্থির দীক্ষার চোখে। আমি যার কথা বলছি তার নাম শিশির, আপনার স্বামী। দীক্ষা চোখটা বন্ধ করলো, একটা দীর্ঘশ্বাস নিল, যেন তার ভেতরের বাতাস বিষাক্ত হয়ে গেছে। তার কথা আপনার জানার কথা নয়, আর আমার তো নয়ই। কেন এসেছেন আপনি? কণ্ঠস্বরের তিক্ততা ফুটিয়ে তুলল দীক্ষা। জানি বেশিক্ষণ থাকবো না, আমি চলে যাব, কিন্তু তার আগে কিছু কথা বলার আছে। আপনি হয়তো জানেন না, আপনার মতো আরো কিছু মানুষ আছেন যারা শিশিরের জন্য অনেক কষ্ট পেয়েছে। আর এই কষ্টগুলো সবাই এক সুতোয় বাঁধা। আমি সেই সুতোর একটি ছোট্ট গিঁট, যে আপনার কাছে এসেছে শুধু এটা বলতে যে আপনি একা নন। হ্যাঁ, আমিও জানি আমি একা নই। আমার সন্তান আমার সঙ্গেই আছে। দীক্ষা নিজের পেটের ওপরে একটা হাত রাখলো। আমার এখনকার জীবনের বাইরে কারোর স্থান নেই। আর শিশিরের কথা প্লিজ আমাকে শুনতে দেবেন না। সে আমার কাছে মৃত। আমি জানি আপনার কাছে তিনি মৃত। আমি আপনাকে কোনো আঘাত দিতে আসিনি, বরং এসেছি আপনাকে একটা গল্প শোনাতে। এই গল্পটা শোনার পর আপনি হয়তো শিশিরকে ঘৃণা করা ছেড়ে দেবেন, হয়তো একটু করুণা করবেন। নয়নতারা শান্ত স্বরে বলল। নয়নতারা এবার নিজের হাতটা জোড়া করে বসে রইল। শুনুন, আমি যখন ছোট ছিলাম আমাদের গায়ে একটা লোক ছিল। সে নৌকা তৈরি করত। আমি তার নাম সোনা ডিঙি। নৌকাটা দেখতে খুব সুন্দর ছিল, মসৃণ কাঠ, পালগুলো নতুন কাপড়ের। কিন্তু লোকটা কখনোই সোনা ডিঙি নদীতে নামাতো না। সে বলতো, এতে আমার সব স্বপ্ন ভরা। নদীতে নামালে নোংরা হবে, মাঝারি মাঝির হাতে ছেঁড়া পাল হবে, শেষে ডুবে যাবে। সে বছরের পর বছর নৌকা ডাঙায় ফেলে রাখতো। সবাই বলল, নৌকাটা বানানো কেন, মানে কোনো মানে হলো না। শেষে একদিন ঝড় এলো, নদীতে নয়, ডাঙ্গাতেই সেই ঝড়। সোনা ডিঙি নৌকাটা ভাঙতেই উল্টে গেল, কাঠগুলো পচে গেল, স্বপ্নগুলো মাটির নিচে চাপা পড়ে গেল। দীক্ষা মন্ত্রমুগ্ধের মতো শুনছিল। আপনি এই গল্প কেন বলছেন? শিশিরও ছিল সেই লোকটার মতো। সে একটা সুন্দর জীবন তৈরি করেছিল, আপনার মতো একজন বন্ধুকে স্ত্রী বানিয়ে একটা পরিবার তৈরি করে। আপনার মতো নারীকে, ভালোবাসার মানুষকে সে নিজের জীবনে পেয়েও নদীতে নামায়নি। সে চেয়েছিল সব কিছুকে নিজের কবজায় রেখে শান্তিতে থাকবে। কিন্তু জীবন স্থির নয় দীক্ষা। জীবন একটা নদী, যেখানে ভাসতে না পারলে ডাঙার ঝড়েও ভেঙে পড়তে হয়। শিশির ভেঙে পড়েছে, খুব ভয়ঙ্কর ভাবে ভেঙে পড়েছে। নয়নতারা এবার দীক্ষার আরো কাছাকাছি এলো। আমি তার সাথে কিছু সময় কাটিয়েছি। আমি তাকে দেখেছি কত সহজে সে আপনাকে, আপনার বোনকে, এমনকি আপনার মতো সমাজের তথাকথিত পতিতাদেরও ব্যবহার করতে পারে। সে শুধু আমার খুঁজতো, শান্তি নয়। আর আমি আমি তাকে সেই আরামের শেষ ঠিকানাটা দেখিয়ে দিয়েছি। দীক্ষা এবার নড়ল না, তার মুখ আরো মলিন হয়ে এলো। তার ভেতরে হয়তো কিছুটা আশা ছিল যে শিশির ফিরে আসবে, ভুল স্বীকার করবে। সেই ক্ষীণ আশাটাও যেন ভেঙে চূর্ণ হয়ে গেল। কি বলতে চাইছেন আপনি? স্পষ্ট করে বলুন। দীক্ষা আর নিজেকে ধরে রাখতে পারল না। আমি বলতে চাইছি, শিশির আর নেই। সে মারা যায়নি, কিন্তু পুরুষত্বের অহংকারটুকু আর নেই।
সে তার নিজের সৃষ্ট নরকেই এখন পড়ে আছে। সে এখন বিছানায় শুয়ে থাকা এক অক্ষম পুরুষ, যার কাছে নারী কেবলই মাংসের টুকরো, আর সমাজ শুধু পায়ের তলার মাটি। সে আর কারোর ওপরেই ছড়ি ঘোরাতে পারবে না। সে আর কারোর জীবন নিয়ে খেলা করতে পারবে না। আমি তার শরীরের সেই অংশটুকু ছিন্ন করে এসেছি, যা তাকে অহংকার দিত, যা তাকে নারী জাতির ওপরে ক্ষমতা দেখাতে সাহায্য করত। এমনকি সে তো তার সন্তানকেও চায়নি। আর যাতে কোনো দিন সেই সন্তান তার জীবনে না আসে, সেই ব্যবস্থাই করে এসেছি। সন্তান নামক নিয়ামত থেকে শিশিরের জীবন বহু দূরে। নয়নতারার স্বর এতটুকুও কাঁপল না। কিন্তু দীক্ষার চোখে এখন কোনো জল নেই, কোনো রাগ নেই। সে একদম জমে গেছে। তার শরীরের সমস্ত রক্ত চলাচল যেন বন্ধ হয়ে গেছে। তার চোখ খোলা, কিন্তু সেই চোখে দৃষ্টি নেই। নয়নতারা তার হাতটা ধরে বলল, আমি জানি আপনার মনে এখন হাজারো প্রশ্ন। আমি একজন পতিতা, যে টাকা দিয়ে শরীর বেচে। আর সে কেন আপনার স্বামীর ওপরে এমন প্রতিশোধ নিতে গেল? এর কারণ একটাই দীক্ষা, শিশিরের মুখে যখন শুনলাম আপনার মতো একজন স্নেহময়ী নারীকে সে কত সহজে ছুঁড়ে ফেলে দিতে পারে, আপনার মাতৃত্বকে সম্মান করতে পারে না, আপনার বোনকে ব্যবহার করে, তখন আমার বুকের ভেতরে আগুন জ্বলে উঠল। কারণ আমার মতো শত নারী আপনার স্বামীর মতো ভদ্র পুরুষদের হাতেই প্রতিনিয়ত নির্যাতিত হই। আপনারা যারা আলোতে থাকেন আর আমরা যারা অন্ধকারে, আমাদের কষ্টটা আসলে একই সুতোয় বাঁধা। আমরা সবাই কোনো না কোনো পুরুষের লোভ, অহংকার আর কামের শিকার। নয়নতারা চোখ নামালো। আপনার জীবনের এই সর্বনাশ, আপনার বোনকে ব্যবহার করা, সবকিছুর জন্য আমি জানি আপনি কষ্ট পেয়েছেন। হয়তো এই প্রতিশোধের মাধ্যমে আমি আপনাকে মানসিক শান্তি দিতে চেয়েছি, কিন্তু আপনার জীবনের শান্তি আনার জন্য আমি আরেকটা অন্যায় করে এসেছি। আমি আমি খুব লজ্জিত দীক্ষা। আমার মতো একজন মানুষের এই কাজে হয়তো আপনার আরো ঘৃণা হবে। আমি ক্ষমা চাইছি আমার দিক থেকে। দীক্ষা নীরবতা, দীর্ঘ নীরবতা, দীর্ঘ দীক্ষা স্থির পাথরের মতো। তারপর দীক্ষা খুব ধীরে ধীরে এক দীর্ঘ শ্বাস ছাড়ল। তার মুখে সেই জমে যাওয়া ভাবটা একটু একটু করে নরম হলো। সে নয়নতারার হাত থেকে নিজের হাতটা সযত্নে সরিয়ে নিল। আপনার কিসের জন্য ক্ষমা চাইছেন আমি জানি না। আর শিশিরের কি হলো না হলো তাও আমার কাছে এখন আর কোনো ব্যাপার নয়। আমার জীবনে সে এখন কেউ নয়, আর আমিও তার কেউ নই। আমাদের সম্পর্কটা হয়তো এখনো কাগজের পাতায় বিদ্যমান রইল, কিন্তু মনের দিক থেকে তা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে অনেক আগেই। দীক্ষার স্বর অত্যন্ত শান্ত, প্রায় ফিসফিস করে উচ্চারিত হলো। নয়নতারা চমকে উঠল। এই নির্লিপ্ততা তার প্রত্যাশিত ছিল না। সে ভেবেছিল দীক্ষা হয়তো কাঁদবে বা ঘৃণা করবে, কিন্তু আপনার আপনার তো রাগ হওয়ার কথা। সে আপনার জীবন নষ্ট করেছে। রাগ? কার উপরে রাগ করব? মানুষ ভুল করে। শিশির তার জীবনের ভুলগুলো করতে গিয়ে আমার জীবন থেকে তার অধিকারটুকু হারিয়ে ফেলেছে। আর যে মানুষটা নিজের সম্মান নিজে রাখতে জানে না, তার উপর রাগ করার মতো শক্তি বা সময় আমার নেই। নয়নতারা, আমি এখন আমার বাচ্চার জন্য বাঁচি। আমার মনোযোগ সেখানে, যেখানে ভালোবাসা আছে, সম্পর্ক আছে, যেখানে বিষ নেই। দীক্ষা এবার হাসলো। সেই হাসি করুণ হলেও শান্তিতে মোড়া। আর আপনি আপনি যে সাহস দেখিয়েছেন, সেটার জন্য আপনাকে ঘৃণা করতে পারলাম না। আপনার চোখ দুটো বলছে আপনার ভেতরের অনেক কষ্ট আছে, কিন্তু সেই কষ্টের পাশে আপনার মানবতা এখনো বেঁচে আছে। আপনি আপনার মতো করে এক বিচার করেছেন, আমার কিছুই বলার নেই। নয়নতারা চোখ ভরে দীক্ষাকে দেখল। এই নারী এত আঘাত সয়েও ভেঙে পড়েনি, বরং আরো দৃঢ় হয়েছে। আপনি খুব শক্তিশালী নারী দীক্ষা। জানেন, একটা ভাঙা কাচের টুকরোকে জোড়া লাগানো যায় না ঠিকই, কিন্তু সেই ভাঙা টুকরোগুলো ব্যবহার করে খুব সুন্দর মোসাইক আর্ট করা যায়। আপনার জীবনটাও এখন তাই। শিশিরের প্রতারণা আর আমার এই চরম কাজ, এগুলো আপনার জীবনের ভাঙা টুকরোগুলো। কিন্তু আপনি এই টুকরোগুলো দিয়েই নতুন করে আপনার জীবন সাজাতে পারেন। আপনি
সেই ক্ষমতা রাখেন। নয়নতারার কণ্ঠে গভীর শ্রদ্ধা। নয়নতারা উঠে দাঁড়ালো। একটা কথা মনে রাখবেন দীক্ষা, মানুষের পরিচয় তার কর্মেই, তার পেশায় নয়। আমি যে জগতে থাকি সেখানে অনেকেই আমাকে খারাপ বলবে, কিন্তু আমি আপনাকে বিশ্বাস আর সাহস দিতে এলাম। আপনার মতো খাঁটি মানুষ সমাজের আলোতে থাকে, আপনি সেই আলোটা নিভতে দেবেন না। আমার মতো মানুষ হয়তো অন্ধকার জগতের বাসিন্দা, কিন্তু আমাদেরও একটা বিবেক আছে যা আমাদের ভালো মন্দের পার্থক্য বোঝায়। আপনি ভালো থাকুন। নয়নতারা দীক্ষার দিকে মাথা নোয়ালো। আপনি একজন পতিতা, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। মানুষ মানুষে কত তফাৎ। যারা ভদ্র সমাজে সেজে থাকে তাদের মনের ভেতরে দেখি বিষ, আর যারা এই জগতে তাদের বুকে দেখি এত মমতা। আপনি চলে যান নয়নতারা, খুব সাবধানে থাকবেন। আপনার জীবনেও শান্তি আসুক। দীক্ষা মুগ্ধ স্বরে বলল। নয়নতারা আর এক মুহূর্তও দেরি করলো না, সে দ্রুত পা ফেলে উঠোন পেরিয়ে গেল। তার পেছনে পড়ে রইল দীক্ষা, এক নতুন উপলব্ধি নিয়ে। মোড়ার ওপরে বসে মানুষের পরিচয় তার কর্মেই। কি করলো তাতে পেশা নয়। নয়নতারা দ্রুত পা ফেলে উঠোন পেরিয়ে যাওয়ার পরও দীক্ষা মোড়ার উপরে স্থির হয়ে বসে রইল। তার চোখ দুটি তখনও সেই পথটার দিকে, যে পথে একটু আগে চলে গেল এক অন্ধকার জগতের নারী। নয়নতারা বলা কঠিন কথাগুলো, শিশিরের করুণ পরিণতি আর তার নিজের জীবনের প্রতিচ্ছবি, সবকিছু যেন দীক্ষার মস্তিষ্কের ওপর দিয়ে ঘূর্ণি তোলে গেল। দীক্ষা নিজেকে এতটা সময় শক্ত রেখেছিল। সে জানতো নয়নতারা তার চোখের জল দেখলেই মনে করবে দীক্ষা দুর্বল। সে বুঝবে এখনো শিশিরের স্মৃতি দীক্ষাকে কাঁদায়। কিন্তু না, শিশিরের জন্য নয়। দীক্ষার এই কষ্ট এখন হাজারো নারীর সম্মিলিত কষ্টের প্রতিধ্বনি। নয়নতারার কথায় তার নিজের প্রতি, নারী জন্মের প্রতি এক গভীর সহানুভূতি জেগেছে। নয়নতারার শেষ কথাগুলো যেন কানে বাজছে। মানুষের পরিচয় তার কর্মেই, তার পেশাকে নয়। এই ভাবনার তোড়ে দীক্ষার হৃদয়ের গভীরে জমাট বাঁধা কষ্টের বাঁধ যেন সামান্য আলগা হলো। দুটি টলমলে জলবিন্দু তার চোখের কোণ থেকে গড়িয়ে নামলো গালের ওপর। দীক্ষা দেরি করলো না এক মুহূর্ত। সেই জল গাল ছুঁয়ে থুতনিতে আসার আগেই সে হাত দিয়ে দ্রুত মুছে নিল। চোখের পাতা পর্যন্ত স্পর্শ করতে দিল না। নিজের দুর্বলতার এক ফোঁটা সে আর কারো কাছে প্রকাশ করতে চায় না। এই দীক্ষা সেই নরম দুর্বল দীক্ষা নয় আর। জীবন তাকে কঠিন হতে শিক্ষা দিয়েছে। কঠিন, কিন্তু নিষ্ঠুর নয়। সে এখন আত্মমর্যাদা এবং স্থিতিশীলতার প্রতীক। ঠিক তখনই উঠোনের এক কোণ থেকে এগিয়ে এলো বকুল। বকুল উঠোনে এসে দীক্ষার দিকে এক ঝলক তাকিয়ে বুঝতে পারল কিছু একটা ঘটেছে। তার শান্ত চেহারার ভেতরে অস্থিরতা সে ধরতে পারল। কার সঙ্গে কথা বলছিলে আপা? বকুল মৃদু পায়ে এগিয়ে এসে জিজ্ঞেস করলো। তার কণ্ঠে সবসময় থাকে এক ধরনের আন্তরিকতার জিজ্ঞাসা। দীক্ষা চোখ মুছে নেওয়ার হাতটা ম্যাক্সির পকেটে ঢুকিয়ে নিল। মুখে একটা কৃত্রিম হাসি টেনে বলল, এমনিতেই এক অচেনা মেয়ে এসেছিল। কি বলছিল ঠিক বুঝতে পারলাম না। অচেনা মেয়ে কোথা থেকে এলো? কি দরকার? বকুল কৌতূহলী হয়ে উঠল। তার জিজ্ঞাসা করিস না, মনে হলো কিছুটা পাগল গোছের। কিসব গল্প বলছিল? তুই কোথায় ছিলে এতক্ষণ? দীক্ষা দ্রুত প্রসঙ্গ ঘোরানোর চেষ্টা করলো, কিন্তু বকুলের চোখ দীক্ষার মুখের দিকে নিবদ্ধ। দীক্ষার চোখের কোল সামান্য ভেজা, আর তার মুখে যে হাসিটা ফুটেছে সেটা আসলে হাসির মাস্ক, যা ভেতরের যন্ত্রণা ঢাকতে ব্যবহৃত হয়। বকুল কাছে এসে তার পাশে হাঁটু গেড়ে বসে পড়ল, উঠোনে বিছানো পাটিটি ওপর। কাঁদছো কেন আপা? বকুলের স্বর এবার নরম, সহানুভূতিপূর্ণ। দীক্ষা মাথা সামান্য ঝাঁকালো। হই না তো। কি যেন চোখে পড়লো, চোখ একটু কুটকুট করছিল। বকুল দীক্ষার হাতটা আলতো করে ধরল। তার স্পর্শে আন্তরিকতা আর সহজ ভালোবাসা। আর কিভাবে তোমায় বোঝাবো? তোমার চোখের পানি দেখলে আমাদেরও খারাপ লাগে আপা, অনেক খারাপ লাগে। আমরা সবাই তোমার সাথে আছি। আমরা তো জানি তুমি কত কষ্ট পেয়েছো, কিন্তু তুমি তো আমাদের শক্তি। তুমি ভেঙে পড়লে আমরা কি করব?
দীক্ষার গলার কাছে দলা পাকিয়ে আসা কষ্টটাকে সে জোর করে ঠেলে নামিয়ে দিল। বকুলের সরল ভালোবাসার সামনে সে আর মিথ্যা অভিনয় করতে পারল না। সে কেবলই হাসার চেষ্টা করলো, সেই হাসিটা করুণ, যেন ঠোঁটের কোণে এসে কষ্ট আটকে গেছে। আমি আর কাঁদছি না বকুল, বিশ্বাস কর। যা আমার চোখে যা পড়েছে তা আসলে আমার ভেতরের শেষ দুর্বলতাটুকু। আজ সেটা বের করে দিলাম। আর কোনোদিন নয়। দীক্ষার চোখ হঠাৎ কঠিন হয়ে উঠল। আমি তখন শুধু আমার বাচ্চার জন্য বাঁচবো, আর কারোর জন্য নয়। বকুল স্বস্তির নিঃশ্বাস ফেলল। এই তো আমার দীক্ষা আপা, তুমি এভাবেই শক্ত থেকো। আমরা জানি তোমার জীবনটা সোজা না, কিন্তু আমাদের হাতে হাতে ধরলে সব সোজা হয়ে যাবে। এই পারিবারিক নির্ভরতা, এই সহজ ভালোবাসা দীক্ষাকে তার ভাঙা পৃথিবী থেকে উঠে দাঁড়াতে সাহায্য করেছে। দীক্ষা বকুলের হাতটা ধরে হালকা চাপ দিল। কৃতজ্ঞতায় তার চোখ আবারও চিকচিক করে উঠল। তবে এবার আর জল গড়িয়ে পড়তে দিল না। ঠিক সেই মুহূর্তেই উঠোনের বাইরে পাকা রাস্তার ধারে একটা আওয়াজ হলো। আওয়াজটা খুব কাছে এসে থামলো। কালো রঙের বড় একটি গাড়ি, যা এই গ্রামের সহজে চোখে পড়ে না। গাড়িটা এত নিঃশব্দে এলো যে তাদের দুজনের কেউই টের পায়নি, কিন্তু থামার পর ইঞ্জিন বন্ধের মৃদু শব্দটা যেন স্পষ্ট শোনা গেল। দীক্ষা এবং বকুল দুজনেই এর কথা থামিয়ে অবাক হয়ে মুখ চাওয়াচাই করল। এই নির্জন গ্রামে এমন কালো ঝকঝকে গাড়ি সাধারণত আসে না। কে এলো? দীক্ষা ফিসফিস করে জিজ্ঞেস করলো। তার হৃৎপিণ্ড দ্রুত হতে শুরু করেছে। নয়নতারা বিদায়ের পর এই রহস্যময় আগমনের কারণটা কি? বকুলও মাথা নেড়ে বলল, জানি না তো আপা। হয়তো শহর থেকে এসেছেন, কিন্তু কার কাছে এসেছেন? দরজার ওপাশে যেন সময় থমকে গেছে। গাড়ির দরজা খোলার কোনো শব্দ নেই। ভেতর থেকে কেউ নেমেও আসছে না। শুধু কালো কাচের ওপরে এক গভীর নীরবতা, যা দীক্ষার শান্ত জীবনে এক অজানা ইঙ্গিত নিয়ে এসছে। দীক্ষা এবং বকুলের চোখ এখন উদ্বেগ। তাদের শান্ত সাধারণ দিনটি হঠাৎ করেই যেন এক নতুন এবং অচেনা মোড় নিতে চলেছে। কিছুক্ষণের মধ্যে গাড়ির পেছনের দরজাটা নিঃশব্দে খুলে গেল। সাদা ধবধবে পাঞ্জাবি পরা শান্ত সৌম্য চেহারার এক ভদ্রলোক ধীর পায়ে উঠোনে প্রবেশ করেন। তিনি অরুণিমাভ চৌধুরী। অরুণিমাভ চৌধুরী সবার প্রতি একটা সম্ভ্রমসূচক সালাম জানালেন। অরুণিমাভ চৌধুরী বলেন, আপনারা হয়তো আমাকে চেনেন না। আমার নাম অরুণিমাভ চৌধুরী। আপনাদের এই নির্জন মুহূর্তে এভাবে এসে বিরক্ত করার জন্য আমি ক্ষমা প্রার্থী। তবে কিছু জরুরি কথা বলার ছিল, যা আপনাদের সবার জানা প্রয়োজন। ততক্ষণে উঠোনে এসে জড়ো হয়েছে খালেদা, বড় মামাও। এত বড় কালো গাড়ি নিজের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে, ব্যাপারটা একবার খতিয়ে দেখতেই সকলের আশা। বড় মামা সবার পক্ষ থেকে এগিয়ে এলেন। বড় মামা বলেন, বসুন বাবা, আপনি এত দূর এসেছেন, কি জানতে চান? আমরা তো সাধারণ মানুষ। অরুণিমা চৌধুরী বলেন, আমি একজন শিল্পপতি, কিন্তু আজ আপনাদের কাছে কোনো ব্যবসার কথা বলতে আসেনি। এসেছি একটি মেয়ের জন্য, আপনাদের পরিবারের একজন সদস্য, ত্রিনা। ত্রিনার নামটা শুনে দীক্ষার মুখ কঠিন হয়ে গেল। দীক্ষা শীতল কণ্ঠে প্রত্যুত্তর করে, ত্রিনা? সে এখন আমাদের কেউ নয় মিস্টার চৌধুরী। তার প্রসঙ্গ এখনো না এখানে না আনাই ভালো। অরুণিমা চৌধুরী বলেন, আমি জানি সে আপনাদের সাথে চরম প্রতারণা করেছে, কিন্তু আমি আপনাদের কাছে এসেছি কারণ গত 24 ঘন্টা ধরে সে আমার বাড়িতে আছে। দীক্ষা শুধালো, আপনার বাড়িতে? অরুণিমা চৌধুরী বলেন, হ্যাঁ। সেদিন রাতে শহরের ফুটপাতে বিধ্বস্ত অবস্থায় তাকে দেখতে পায়। আমার বাড়িতে নিয়ে আসার পর সে দাবি করে তার পরিবার বলতে কিছুই নেই। সে অস্বীকার করেছে সে তার কোনো বোন বা আত্মীয় আছে। শেষে আমি তাকে আশ্রয় দিয়েছি কাজের বিনিময়ে। দীক্ষা এবার উঠে দাঁড়ালো, তার চোখে রাগ এবং তীব্র বিতৃষ্ণা। এগুলো আমাদের জানাতে এতদূর এসেছেন কেন মিস্টার চৌধুরী? আমরা তো জানতেও চাই না ওর ব্যাপারে কিছু। সে কোথায় আছে, কি করছে, তাতে আমাদের কোনো আগ্রহ নেই। ও জাহান্নামে গেলেও আমাদের কিছুই যায় আসে না। অরুণিমা চৌধুরী বলেন, আমি জানি, কিন্তু তার চোখে আমি এক ধরনের দম্ভ অহংকার দেখেছি। বিন্দু মাত্র অনুশোচনা খুঁজে পাইনি।
আপনার পোস্টটা ভাইরাল হলে আগ্রহ থেকেই আমি আমার লোকদের দিয়ে আপনার ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে তারা আমাকে তৃণার সংযোগটা জানালো। তখন মনে হলো এই মেয়েটাকে একটা শিক্ষা দেওয়া প্রয়োজন। তিনি ধীরে ধীরে দীক্ষার দিকে এগিয়ে এলেন। অরুণিমা চৌধুরী বলেন, ওর শিক্ষা কেবলই ওর একার নয়, বরং ওর মতোই হাজারো লজ্জাহীন নারীর জন্য উদাহরণ হয়ে থাকবে। আর এই মেয়েটার জীবনও নিজের হাতে সবটা নষ্ট করার আগে ওকে সঠিক পথে ফেরাতেই ওর শিক্ষা দরকার। এবং এই জন্য আমার সাহায্য প্রয়োজন, আপনার সাহায্য। দীক্ষা বলো, কিরকম সাহায্য? অরুণিমা চৌধুরী বললেন, আমি চাই আপনি আমার বাড়িতে চলুন, শুধু অতিথি হিসাবে। আপনি আমার আপনার বাবু হওয়া পর্যন্ত সেখানে থাকুন। যারা প্রতারিত হয় তারা উপরওয়ালার আশীর্বাদে ভীষণ ভালো থাকে, আর যারা প্রতারণা করে তারা কখনোই ভালো থাকতে পারে না। আমি চাই তৃণা তার চোখের সামনে দেখুক যে বোনকে সে ঠকিয়েছে, সে কিভাবে একজন সম্মানিত শিল্পপতির বাড়িতে বিশেষ অতিথি হিসাবে রাজার হালে আছে। এই কঠিন বাস্তবতার অভিজ্ঞতার মাধ্যমেই আমি তাকে জানাতে চাই প্রতারণার ফল কি হয়। তাছাড়া এই সময়ে ডাক্তার, হাসপাতাল এগুলো আশেপাশে থাকা দরকার। সেখানে আপনার অযত্ন হবে না, আমি সেই আশ্বাস দিলাম। আপনি রাজি হন মিসেস? দীক্ষা তার আগেই হাতটা উঁচু করে তাকে থামিয়ে দিল। আপনি বললেই আমি যাব কেন? কোথা থেকে এসে আপনি একটা গল্প শুনিয়ে? আমি কোনো গল্প শোনাচ্ছি না, যা সত্যি তাই বলছি। আর আমাকে আপনার কি অভদ্রলোক মনে হয়? তৃণার ব্যাপারে আপনার এত গায়ে পড়ার কারণটা কি? সে যা করেছে আমার সঙ্গে করেছে, তাতে আপনার কি? কারণ? অরুণিমা চৌধুরী একদণ্ড থামলেন। এই মুহূর্তে তিনি ভীষণ অসহায় বোধ করছেন। মনে করতে চাইছেন না অতীতের ঘটা সেই দিনগুলির কথা। ভয়ঙ্কর দুঃস্বপ্নময় দিন, এবং রাত। কি হলো বলুন? আপনি কেন আগ বাড়িয়ে আমার হয়ে প্রতিশোধ নিতে চাইছেন, যেখানে আমি সব ছেড়ে দিয়েছি? দীক্ষার কথায় অরুণিমা মুখ তুলে তাকালেন। চোখ জোড়া কেমন যেন জলজল করছে তার। দীক্ষা সামান্য অবাক হলো। অরুণিমা হাতের ইশারায় তার ড্রাইভারকে ডাকতেই একটা পত্রিকার কাগজের কাটিং এনে তুলে দিল তার হাতে। সেই কাগজের টুকরোটি তিনি দীক্ষার দিকে বাড়িয়ে ধরলেন। গম্ভীর গলায় বলল, পড়ুন। অবাক হলো অবাক হলেও কিছুই বলল না দীক্ষা। কাগজটি হাতে নিল, চোখ বুলিয়ে দেখল তাতে একজন নারীর সুইসাইড কেস লেখা। আর এই নারীটি বিশিষ্ট চৌধুরী পরিবারের একমাত্র মেয়ে, অরুণিমা চৌধুরীর একমাত্র ছোট বোন। তপস্যার সুইসাইড কেস। দীক্ষা বিস্মিত নয়নে মুখ তুলে তাকালো। অরুণিমা অন্যদিকে তাকিয়ে আছেন, চোখে রোদ চশমা তুলে দেওয়া। নিজের সিক্ত চোখ জোড়া তিনি কাউকে দেখাতে প্রস্তুত নন, তবে কণ্ঠের বিষণ্ণতা লুকাতে পারলেন না কিছুতেই। আমার বোনের গল্পটাও আপনার গল্পের মতোই। পার্থক্য এতটুকুই, আপনি মনের জোরে বেঁচে আছেন, আর আমার বোনটা নেই। নিস্তব্ধতা জেঁকে বসলো হঠাৎ করেই। কেউ কোনো কথা বলছে না, বাতাসে ঘুরছে অদ্ভুত অস্বস্তি। অরুণিমা নিজেই যে নিস্তব্ধতা নামিয়েছেন, নিজেকেই সেটা চিড়ে ফালা করছেন। আমি আমার বোনের জন্য কিছু করতে পারিনি। দুটো বাচ্চাকে আমার হাতে তুলে দিয়ে গেছেন যাওয়ার সময়। তাদের নিয়েই আজ আমার দুনিয়া। ওদের দিকে তাকিয়েই আমি বেঁচে আছি বলতে পারেন। বাবা মায়ের পর তপস্যাই আমার জীবনের সবচেয়ে কাছের ছিল। আজ এতগুলো বছর পর যখন আপনার পোস্টটা অনলাইনে পড়লাম, ওর কথাই মনে হয়েছিল ও আরেক তপস্যার ঘটনা। তাই অতি দ্রুত আপনার ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে আমি তৃণার ব্যাপারটাও জানতে পারি। আর তখনই সিদ্ধান্ত নেই আপনাকে আমার বাড়িতে নিয়ে যাব। সেখানে আপনি ওকে সহজ সাইজ করবেন। এই দুনিয়াতে মানুষের মনের মূল্য এত কম হবে কেন? এভাবে এবারেও জবাব এলো না কারোর তরফ থেকে। দীক্ষা পুরোপুরি নীরবতাকে গ্রহণ করে নিয়েছে। এই লোকের মুখের উপরে না বলতে পারছে না, আবার হ্যাঁও বলতে পারছে না। তৃণার মুখটা সে আরো একবার দেখতে চায়, কিছুতেই না। কিন্তু বকুল এগিয়ে এলো, আবেগ আপ্লুত হয়ে দীক্ষার হাতটা ধরলো, বলল, আপা, তোমার কষ্ট দেখে আমাদেরও খুব খারাপ লাগে। তুমি যাও আপা, সেখানে তোমার ভালো হবে।
আর ওকে শিক্ষা দেওয়াও দরকার। তোমার চোখের সামনে ও যখন দেখবে তুমি কত শান্তিতে আছো, তখন ওর বিবেক হয়তো একবার হলেও প্রশ্ন করবে। খালেদা বলেন, হ্যাঁ দীক্ষা, উনি সত্যি বলছেন। তাছাড়া তোর শরীরটাও ভালো না না থাকা দরকার শহরে, শহরের ভালো চিকিৎসা পাবি তুই, আমাদের চিন্তা থাকবে না। আর আমি মা তো সঙ্গে আছি। বড় মামা এগিয়ে এলেন। ওকে তুই উচিত শিক্ষা দিয়ে ফিরিয়ে নিয়ে আয়। ভুল মানুষই করে, কিন্তু সেই ভুলের প্রায়শ্চিত্ত করে তওবা করতে পারে কজন? আমিও ভুল করেছিলাম এক সময়, তখন বুঝতে পারিনি, কিন্তু যখন বুঝেছি এরপর আর কোনোদিনও তোর মামির অযত্ন হতে দেইনি। কিন্তু যা হারিয়েছি তা তো আর ফিরে আসে নাই, আসবেও না। তুই মনের শান্তি আর কি, ওর জীবনটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। ও আজ না বুঝলে একদিন ও বুঝবে। তুই বড় বোন, তুই যা, ওকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিবি ওর ভুল কতটুকু, দোষ কতটুকু। দীক্ষা মাথা ঝাঁকালো এবার, শান্ত দৃঢ় স্বরে জানালো, আমি রাজি মিস্টার চৌধুরী। তবে আমি আপনার বাড়িতে অতিথি নয়, বরং নিজের সম্মান আর আত্মমর্যাদা নিয়ে থাকবো। অরুণীবাবু চৌধুরী মৃদু হেসে বলেন, এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। দীক্ষা দ্রুত উঠে গিয়ে তার সামান্য জিনিসপত্র গুছিয়ে নিল। বকুল তার ব্যাগটা হাতে তুলে দিল। খালেদা বেগমের যাওয়ার কথা থাকলেও এত তাড়াহুড়োয় তিনি যেতে পারলেন না, তাই বকুলই সঙ্গে ধরল। তিনি আসবেন কিছুদিন পর। কিছুক্ষণের মধ্যে দীক্ষা তার পেটের ভেতরের সন্তান আর বকুলের সাথে অরুণীবাবু চৌধুরীর গাড়িতে উঠল। কালো গাড়িটি ধুলো উড়িয়ে গ্রামের শান্ত পরিবেশ ছেড়ে শহরের রাজপথে মিশে গেল। পায়ের ওপরে মৃদু হাতের চাপ অনুভব করতেই দীক্ষার ধ্যান ভেঙে চূর্ণ হলো। সে সামনে তাকালো। ত্রিনা মাথা নিচু করে তার পায়ের তলায় অলিভ অয়েল ঘষছে। দীক্ষা আর চোখ বন্ধ করে নিল। আশ্চর্যজনকভাবে তার বিন্দু মাত্র দুঃখ লাগছে না, বরং তৃণার এহেন অপমানিত হওয়া কোথাও না কোথাও তার মনে পৈশাচিক আনন্দের সৃষ্টি করলো। আর লাগবে না। বকুলের আদেশে তৃণা থতমত খেয়ে থামলো, চাইলো দীক্ষার দিকে। দীক্ষা মনোযোগ দিয়ে ফোন চাপছে। কি আছে ওতে? একবার তার দিকে তাকাচ্ছেও না। এত অবজ্ঞা, এত ঘৃণা। তৃণার ভালো লাগছে না, কিন্তু আগ বাড়িয়ে কিছু যে বলবে তারও উপায় নেই। আছে যার ঘরে, তার নির্দেশ মতোই তো চলতে হবে। বের করে দিলে কোথায় যাবে সে? যাও, আজকের মতো এখানেই সমাপ্তি। তৃণা উঠে দাঁড়ালো। স্পর্ধা, ওর স্পর্ধা হলো চাকরানির। মনে মনে দাঁত খিচে চিবিয়ে চিবিয়ে আওড়ালো, বকুলের সার্বক্ষণিক সঙ্গী কে ছিল? এই তৃণাই তো। সব সময় সাথে সাথে ঘুরে বেড়াতো, একত্রে মাছ ধরতে যেত, গাছের ফল পেড়ে খেত, রাস্তার ছেলেদের দেখতো। অবশ্য তৃণাই দেখতো, বকুল এসবের ধারের কাছেও থাকতো না। তার কাছে শান্ত ভাইয়ের চেয়ে বেস্ট আর দ্বিতীয়টি নেই। অথচ এই মেয়ে এখন তাকে কাজের মেয়ের মতো করে ট্রিট করছে। মনে মানে আশ্চর্য। অরুণীবাব না হয় এই বাড়ির মালিক, তুই কে? কিভাবে এসেছিস? আর এসেই আমার ওপরে এমন ছড়ি ঘোরাচ্ছিস? আরে আমি তো তোর বোন, এইটুকু মানবতা দেখা। মনে মনে গজগজ করতে করতে তৃণা চলে যাওয়ার জন্য পা বাড়াতেই দীক্ষার ফোনটা বেজে উঠল। ধরলো দীক্ষা। লাউড স্পিকারে দিতেই ওপাশ থেকে ভেসে এলো অরুণামাবের গলা। হ্যালো। দীক্ষা মৃদু হেসে জবাব দিল, অলোকে? হ্যাঁ। ও কোথায়? দীক্ষা তবুও এক নজরে চোখ তুলে তাকালো না তৃণার দিকে। এখানেই। ঠিক মতো কাজ করছে তো? না করলে আমাকে বলবে কিন্তু। এই মেয়েকে রাখাই হয়েছে তোমার সেবা যত্ন করবে বলে। আরহাম আয়ান ওকে পছন্দ করে না, সো তোমার সেবা করতে ভালো করবে। আর না হয় যেখান থেকে এসেছে সেখানেই নামিয়ে আসবো। তৃণার চোখ জোড়া যেন বিস্ফোরিত হয়ে কোঠর থেকে ছিটকে বেরিয়ে আসবে এক্ষুনি। কত বড় কথা! তার সেবার জন্য ওকে রাখা হয়েছে। কি এমন মহারানী বনে গেল এই মেয়ে? হঠাৎ করে কি এমন পরিবর্তন ঘটলো? তৃণার মন মেজাজ পুরোটাই খিচে গেল। এক পা এক পা করে এগোলো, এক্ষুনি একটা উচিত শিক্ষা দেবে ভেবে। তার আগে দীক্ষার জবাবে তাকে থমকে দাঁড়াতে হলো। কয়েকটা দিন দেখি। এমনিতেই তো মনে হয় না কাজের প্রতি বিশেষ আগ্রহ আছে। পা টিপছিল, তাও বকুল বলল বলে করলো, না হলে হাত খুলে গুটিয়ে রাখতো বোধ হয়।
ওপাশ থেকে অরুণিমা জানালো, অলস প্রকৃতির মেয়ে, চেহারা দেখেই বোঝা যায় জীবনে কিছু করতে আসেনি, অন্যের ঘরে আগুন জ্বালাতে এসেছে শুধু। উত্তরটা দিল বকুল, কি একটু নিচু স্বরেই, তবু তৃণা শুনতে পেয়ে ঝট করে তার দিকে ফিরল। বকুল মুখ ভেঙচি কেটে চোখ সরিয়ে নিল। ইগনোর, ময়লা আবর্জনার মতো অত তাকাতে হয় না। দীক্ষা বলল, আপনি কাল ভালো করে বলে দিবেন, যদি এখানে থাকতে হয় কাজ করে খেতে হবে, অকারণে কাউকে পালা হবে না, এটা কোনো ধর্মশালা নয়। ঠিক আছে ঠিক আছে, আপাতত রেস্ট করো, রাখছি, গুড নাইট তোমাকেও। ফোনটা কেটে গেল। দীক্ষা ফোনটা রেখেই বকুলের দিকে তাকালো, ভাষা ভাষা চোখ দুটি আরো বড় করে বলল, এখনো যাচ্ছে না কেন? কাজ হয়ে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যক্তিগত ফোনালাপ শোনা অভদ্রতা। বকুল তৃণার দিকে তাকাতেই তৃণা হতবিহ্বল হয়ে পড়ল। কাকে বলবো দীক্ষা তাকে? এভাবে, এমন আচরণে? তৃণা এগিয়ে এলো। তোমরা আমার সাথে এভাবে কথা বলছো কেন? উত্তরটা দিল বকুল। এগিয়ে এলো সেও। কিভাবে বলছি? আমি কি কাজের লোক নাকি? এছাড়া আর কি পরিচয় আছে তোর? সঙ্গে সঙ্গে জবাব দিতে পারলো না তৃণা। আসলেই তো, এর বাইরে তো কোনো পরিচয় নেই। বকুলের চোখ জোড়া মিটিমিটি হাসছে। তৃণা আরো অপ্রস্তুত হলো, থতমত কণ্ঠে শুধালো, তাই বলে এরকম ব্যবহার করবে নাকি? তাছাড়া তোমরা তো আমার পরিচিত। আর আমার বউ। শেষ করার আগেই তার মুখে এক কথা কেড়ে নিল দীক্ষা। ও না বলেছে ওর পরিবারের কেউ নেই, উনিই তো তাই বলেন। তাহলে এখন আবার আমাদের সঙ্গে কিসের পরিচয় জাহির করতে চাইছে বকুল? বকুলও একই কথা ছুড়ে দিল চোখের ইশারায়। তৃণা তার জিয়েহ জীবনে এমন কোণঠাসা বোধ করেনি। কি বলবে খুঁজে না পেয়ে শেষমেশ মাথাটা আপনাতেই নিচু হয়ে গেল তার। তাই দেখে মনের ভেতরে হাজারো প্রজাপতির ডানা জাপটে উড়ে বেড়াতে লাগলো বকুলের। একদম ঠিক হয়েছে, যার সঙ্গে যা হওয়া উচিত তাই হচ্ছে। বিধাতা সবকিছু সঠিক বিচার করেন। এখানে তুই কাজের লোক আর আমরা মেহমান, সো সেই হিসেবে তারপর কথা বলবি। যদিও শ্রমিক শ্রেণীর লোকেদের গায়ে হাত তোলাটা জঘন্য অপরাধ, তবুও এই অপরাধ তোর করা অপরাধের চেয়ে হাজার গুণ ছোটই। আর আমি যদি সুযোগ পাই ভালো মতোই করব। সুতরাং এখনই সাবধান হয়ে যা। বড় ভাইয়া যে কাজগুলো দিয়েছেন সেটা সুন্দর মতো কর, আর নইলে বেরিয়ে যা যেদিকে খুশি। পরিবার ছাড়া মেয়েরা রাস্তায় থাকে, তোর সাথে না 14 কপালের ভাগ্য তিনি তোকে উঠিয়ে নিয়ে এসেছেন। তৃণার বুকটা ফেটে হাহাকার বেরোলো। মন চাচ্ছে কষিয়ে দুঘা বসিয়ে দেই বকুলের নরম গালে, কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব না বলেই তৃণা নীরব পায়ে বেরিয়ে গেল। সময় আজ তার মুঠোর মধ্যে নেই, কিন্তু একদিন আসবে, সেই সময়ের অপেক্ষাতেই আজকের অপমানটুকু গিলে নিল তৃণা। বেশি হয়ে গেল না? দীক্ষার কণ্ঠে সংকোচ। বকুল দরজা আটকাতে আটকাতে ভীষণ অবাকে ফিরে বলল, পাগল হয়ে গেছো নাকি? কোথায় বেশি হলো? ও এগিয়ে এলো চটপট। না মানে? দীক্ষার কণ্ঠে দ্বিধা। কেমন যেন লাগছে। খারাপ লাগছে? প্রশ্ন করলো বকুল। দীক্ষাকে চেয়ে থাকতে দেখে নিজেই বলল আবার, লাগলেও সামলে নাও। ও যা করেছে তাতে ওকে চাপকে গায়ের ছাল ছাড়ানো উচিত ছিল। জানো তো ইসলামে পরকিয়া করে যারা তাদের শাস্তির ব্যাপারে কি নির্দেশ দেওয়া আছে? দীক্ষা মাথা নাড়ালো, জানি। বকুল বসলো তার পাশে, হাত দুটি চেপে ধরে নরম গলায় শুধালো, তুমি নরম হয়ে গেলে চলবে? চোখের সামনে থাকলে সব রাগ গলে পানি হয়ে যায়, কিন্তু তুমি কি ওর ওপর সত্যি রাগ পুষে রেখেছো নাকি ঘৃণা? দীক্ষা কোনো জবাব দিতে পারলো না। যত সহজ ভেবে এসেছিল এখানে, তত সহজ এখানে এখন লাগছে না। দৃষ্টির আড়ালে হলে অনেক কিছুই ভুলে যাওয়া যায়। যতবারই ওই মুখখানা দীক্ষা দেখে ততবারই মনে পড়ে যায় কিভাবে সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়েছিল তৃণা, তার বোন, যার সঙ্গে স্মৃতির পাতার অর্ধেক ঠাসা ভালো মন্দ নানান মুহূর্ত। রক্তের বোন, যার সঙ্গে দীক্ষার আত্মার সম্পর্ক ছিল, সেই সম্পর্ক কি করে ছিন্ন হয়েছে? রক্ত কি ভাগ হয়েছে? কঠিন লাগে তার কাছে। জীবন এমন না হলেও তো পারতো, কিন্তু জীবন তো সমান্তরালে চলে না সব সময়।